যারা মানে আমার পরবর্তী জেনারেশন যারা, এবং আগের বার যখন করেছিলাম যারা আমাদের চেয়ে অনেক বড় তাদের আমরা ডেকে এনেছিলাম। তো এবার থেকে ঠিক করেছি একেবারে নতুন, তোরা যারা কাজ করছিস তোরা হ্যাঁ কিভাবে থিয়েটারটাকে দেখছিস, থিয়েটারটায় কেন এসছিস, কেন করে চলেছিস, কি লাভ কি লোকসান, এবং নিজে ডিরেক্টর হিসেবে নয় নিজে অভিনেতাও তুই। এবং এছাড়াও থিয়েটার বলতে আমরা আলো বুঝি, আমরা শব্দ বুঝি, আমরা সেট মেকিং বুঝি, কস্টিউম বুঝি, এই সামগ্রিকভাবে থিয়েটারের যে চলনটা সেটাকে তুই কিভাবে দেখতে চাস। আর আমি সবাইকে কথাটা জিজ্ঞাসা করি যে আমি বিশ্বাস করি থিয়েটার করে এখন অব্দি ভারতবর্ষে বিশেষ করে কলকাতায় বা পশ্চিমবঙ্গে ভরণ পোষণ হয় না। মানে কোনো মেয়ের বাবা কোনো মেয়েকে এমন ছেলের হাতে দেবে না সে যে শুধু থিয়েটার তো না পেয়ে। তো সেই জায়গাটার ভবিষ্যৎটা সম্ভাবনাটা এটা নিয়ে তুই যদি আমাদের আজকে বলিস। বস। সবার আগে আমি মন্থনকে ধন্যবাদ জানাবো যে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমার যে থিয়েটারের যে শরীর যে বিস্তার, যে কাজ করার যে অভিজ্ঞতা, সেইটা সবার সামনে শেয়ার করার জন্য। প্রথমে যখন আমি থিমটা দেখেছিলাম, আমার এক বন্ধু সমুদ্র নীলও কাজ করে, ও আমাকে জিজ্ঞেস করলো যে এই টপিকটার মানে কি। তাই বললাম আমিও ঠিক বুঝতে পারছি না। তারপরে আজকে পরিষ্কারভাবে জানার জন্য আমি ভাবছিলাম যে আমি হয়তো অন্যান্য পরিচালকরা বা ইউথ মানে ইউথ ইন থিয়েটার মানে তো শুধু তরুণ মানে তো শুধু যারা ডিরেকশন দিচ্ছে বা যারা দল তৈরি করছে তারা নয়। আমার মনে হয় যে আলো শব্দ এতে সব কিছুতেই লেখা, নাট্য লেখনী সব কিছুতেই নতুন নতুন ছেলেমেয়েরা আসছে। সবার কথাই তাহলে বলতে হয় বা অ্যাটলিস্ট কিছু জনের কথা তুলে ধরতে হয়। তো আমি ভাবছিলাম যে তাদের সঙ্গে হয়তো কথাবার্তা বলবো। তারপরে আমার মনে পড়লো রাজীবদা বললো যে প্রতিদিনই একজন একজন করে থাকবে আর কি। এবং আমি জানি না নট নেসেসারিলি হয়তো শুধু পরিচালকরাই থাকবে না, হয়তো অন্য কেউ থাকতে পারে আর কি, যারা থিয়েটারে নতুনকর কাজ করছে, নতুন সাউন্ডে সব্যসাচী এরকম অনেকে আছে আর কি। তো আমি তখন ভাবলাম যে তাহলে হয়তো আমার কথাটাই জানতে চাইছে যে আমি কিভাবে কাজ করছি এবং কাজ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং সেই সমস্যাগুলোর থেকে বেরোতে পারবো কি পারবো না, এবং কিভাবে বেরোবো। এবং যেটা রাজীবদা বললো সেটা নিয়ে সবার শেষে কথা বলবো যে থিয়েটার ইকোনমি মানে থিয়েটার করে কি সংসার চালানো যায়। কারণ আমি থিয়েটার ছাড়াও একটা অন্য পেশাগতভাবে অন্য একটা কাজও করি, থিয়েটারটাও পেশাগতভাবেই করার চেষ্টা করছি। তো কিন্তু শুধু থিয়েটার করতে পারবো কিনা, এমন একটা সময় আসবে কিনা যে শুধুই থিয়েটার করব, সেটা একটা স্বপ্ন সকাল থেকে উঠে। সেটা করে শুধুই থিয়েটার করা সম্ভব কিনা সেই সমস্ত সম্ভাবনাগুলো নিয়ে হয়তো আলোচনা করতে চাইছি। এবং ফোন করলাম সকালে, তখন রাজীবদা তাই বললো যে সেটাই জানতে চাইছে আর কি। আমি থিয়েটার শুরু করেছিলাম এই যখন আমার কলেজ থেকে সদ্য কলেজে উঠেছি তখন আর কি। সবাই যে জন্য থিয়েটার, তখন আমি থিয়েটার করতে এসেছিলাম এটা ভেবে যে আমি অভিনয় করবো আর কি। মানে থিয়েটার মানে তো অভিনয় করা। এবং আমি যেহেতু আমার স্কুলিংটা এবং আমি অনেকটা সময় কলকাতার বাইরে কাটিয়েছি, আমার বাংলাটা খুব একটা ভালো ছিল না, এখনো খুব ভালো নয় আর কি। তো সেই কারণে বাংলা থিয়েটার গ্রুপগুলোতে তখন একটা খুব চল ছিল যে এখনো আছে কিনা আমি জানি না, যে ওই পরিষ্কার বাংলা না বলতে পারলে বা বাংলা পড়তে গিয়ে আটকে গেলে একদম অ্যালাউ করতো না আর কি। একটা নান্দিকার স্কুলিং ছিল আর কি, যে এইভাবেই থিয়েটার করতে হয়, এইভাবেই বলতে হয়। তো সেই ভয়তে আমি কোনো দলে যেতেই পারছিলাম না। তো সেই সময় আমি দেখি যে উষা গাঙ্গুলি বলে একজন আছেন কলকাতায়, যিনি হিন্দিতে নাটক করেন, এবং আমি ওনাকে ফোন করি এবং উনি চট করে ফোন তোলেন এবং উনি বলেন যে তুমি কাল হি আ যাও বেটা, কাল সে শুরু করনা হ্যাঁ থিয়েটার। তা আমি ভাবি যে এটা কিরকম হলো যে এত নাম করা একজন বলছেন কালকে থেকেই আসো থিয়েটার শুরু করে দেবে। গেলাম এবং সত্যি সত্যি তাই হলো। যেদিন গেলাম সেদিন থেকেই দেখলাম দলে যুক্ত হয়ে গেলাম। পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম যে আসলে হিন্দি থিয়েটার দলে লোকজন খুব একটা পাওয়াও যায় না কলকাতায় কাজ করার জন্য। এই জন্য কেউ যখন হিন্দিতে কথা বলেছে যে আমি কালকে থেকে জয়েন করতে চাই, তো ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ডেকে নিয়েছেন কাজ করার জন্য পরের দিন থেকে। এবং আজকে দল চালাতে গিয়ে বুঝতে পারছি যে কোনো কিছুতেই
লোকজন পাওয়া যায় না আর কি। হিন্দি থিয়েটার দল, বাংলা থিয়েটার দল না, কোনো দলেই ছেলে মেয়ে পাওয়া যায় না, এবং পাওয়া গেলে ছেলে মেয়ে থাকে না আর কি। মানে প্রতি 3 মাস অন্তর অন্তর লোকজন পাল্টে যায়। তো আমার প্রতিশোধেই পাল্টে যায়। তো তখন কখনো ভাবিনি যে দল খুলবো, কারণ আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম এবং আমি তারপরে পিএইচডি করেছি। পিএইচডির সময় অনেকটা সময় আমার ভোর 4টে-5টা অবধি ল্যাবে সময় দিতে হতো, কাজ করতে হতো। তো নাটক আমি মানে রঙ্গকর্মীর পরেও আমি নাটকের ডিরেকশন করতাম, কিন্তু ফ্রিল্যান্সার, যেটা খুব একটা ভালো স্পেস, কারণ যখন ইচ্ছে হচ্ছে কাজ করছি, যখন ইচ্ছে হচ্ছে কাজ করছি না। আমার কোনো দায়িত্ব নেই, কোথায় সেট যাবে, করে সেট তৈরি হবে, করে আসবে, সবকিছু তারা বুঝছে, পয়সা কড়ির কোনো ঝামেলা নেই। তারপরে এই 2020-তে হঠাৎ করে অনেক লোকজন জড়ো হলো, মনে হলো যে একটা দল মানে দল খুলে করলে মনে হয় সুবিধা হবে আর কি কাজ করতে। এবং খোলার পরেই 2020 থেকে লকডাউন শুরু হয়ে গেল মার্চ থেকে, তাই 3 মাস করেই আমি বেঁচে গেলাম আর কি, যে দলটা বেশ 6 মাস বন্ধই থাকলো। এই সময় আমি অনলাইনে দেখলাম যেগুলো আমি জানতাম না আর কি, বাংলা থিয়েটার নিয়ে আমি একটু গবেষণা করার সময় পেলাম। মানে গবেষণা করতে হলো না, ফেসবুক এমনি ব্যাপারগুলো ফিরিয়ে দিল আর কি সবকিছু। জানতে পারলাম যে মানে আমাদের বয়সী যারা আরো অনেকে কাজ করছে এই সময়, তারা কিভাবে কাজ করছে, এবং তাদের অনেকের সঙ্গে আমার এখন পরিচয় হয়েছে এবং আলোচনাও হয়। তো ওই সময়টা আমি জানতে পেরেছিলাম। এবং রাজীব দাদেরও একটা খুব গুরুত্বপূর্ণ, রাজীব দাদের একটা উদ্যোগ ছিল জাহান্নামের সমাচার বলে, যেখানেও একটা প্রতি সপ্তাহে মনে হয় একজন করে নাট্যকর্মীকে নিয়ে এসে, 1 2 3 অনেক সময় হয়েছে, নিয়ে এসে তাদেরকে নিয়ে ইন্টারভিউ হতো। সেগুলো দেখতাম, কারণ তখন আর কোনো কাজ ছিল না এগুলো দেখা ছাড়া। তো না আমার রিসার্চের কাজ ছিল, সেটাও বন্ধ ছিল, আর এই কাজও বন্ধ ছিল। তো আমি সারাদিন বসে বসে ওই ভিডিওগুলোই দেখতাম আর কি। এবং দেখে দেখে জানতে পারলাম যে যেগুলো জানতাম না, যে কলকাতা থিয়েটার আর জেলা থিয়েটারের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, ওদের সমস্যাগুলো অন্যরকম আমাদের থেকে আর কি। এবং সেইগুলো বোঝার উপায় আমার নেই, হয়তো আমি শুনতে পারি। এবং আশা করি যে পরবর্তীকালে 12 দিনের ব্যাপী যে লোকজন আসবে, তার মধ্যে কোনো না কোনো জেলার ছেলে মেয়েও আসবে, তাদের থেকে জানা যাবে যে ওরা কি সমস্যার সম্মুখীন হচ্ছে। এই করতে করতে যখন দলটা খুললো, তখন আমি আসলে রিয়ালিটি চেকটা পেলাম। 2020 অক্টোবর থেকে যখন দল মানে সংগঠন চালানো শুরু হলো, তখন বুঝতে পারলাম যে আসলে থিয়েটার করার সমস্যাগুলো, মানে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। সবার আগে যে সমস্যাটা হয় সেটা হলো, আমার মনে হয় যে থিয়েটারে দলবদ্ধভাবে লোকজন পাওয়া, যারা 3 বছর 4 বছর 5 বছর 10 বছর, আমি আজকেও যেখানে বসে আছি, আমি জানি না যে যেই ছেলেমেয়েরা আমার সঙ্গে এই মুহূর্তে কাজ করছে, যারা দলটাকে ধরে রেখেছে, তাদেরকে আমি আরো 6 মাস পরে পাবো কি পাবো। এবং যদি আমি 6 মাস পরে না পাই তাদেরকে, তাহলে দলটা কি করে চলবে? আমি কি নতুন লোকজন পাবো তাদেরকে ফিল আপ করার জন্য? কারণ এই মুহূর্তে আমার দল কোনো সরকারি গ্রান্ট পায় না। সেক্ষেত্রে আমার পুরো সাপোর্টটাই করতে হয় হলো আমি যে আরেকটি কাজ করি সেই কাজের থেকে। আমরা সবাই জানি যে কল মানি কত কি পাওয়া যায় নাটক করে, সেখান থেকে কি সেভিংস হয়। সেক্ষেত্রে আমি যে আমার দলে যে ছেলেমেয়েরা কাজ করছে, তারা বেসিক্যালি একটা থ্যাঙ্কলেস জব করছে, যেরকম আমি করছি সেরকম তারাও করছে। এবার এই থ্যাঙ্কলেস জবটা করছে, তার কিছু একটা কারণ আছে, যে কারণে আমি করছি, আশা করি সেই কারণেই তারাও করছে, এবং আমরা সবাই করছি, এখানে সবাই থিয়েটার করে। সেটা হলো যে এই আনন্দ যে আমরা পাই নাটক করে, প্রতিনিয়ত রিহার্সাল করে, এই আনন্দের জন্যই করছি। কিন্তু সময় পাল্টাচ্ছে, প্রতিনিয়ত তাদের আশেপাশের জীবন পাল্টাচ্ছে, তাদের প্রায়োরিটিস চেঞ্জ হচ্ছে, আমাদের প্রত্যেকেরই হয়। এই ক্ষেত্রে যারা আজকে কাজটা শুরু করেছে আমার সঙ্গে, তারা 2 বছর মানে এখনই 4 বছরের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে দলের মধ্যে একটা বিপুল পরিবর্তন হয়ে গেছে। মানে যাদের নিয়ে শুরু করেছিলাম প্রায় তারা কেউ নেই, এবং নতুন লোকজন চলে এসছে। মানে আবার নতুন থেকে শুরু করাই যায়, কিন্তু কিছু একটা জিনিস কি হয়, একটা সেট তৈরি হয়ে যায় যে এরা থাকলে এই জিনিসগুলো সুবিধা হয় আর কি। আমার মনে হয় এটা সবাই রিলেট করতে পারবে, যে আমাদের একটা কমফর্ট জোন, একটা ইকুয়েশন তৈরি হয়ে যায়,
যে এটা কি করে হবে, এখানে এই মানে একটা শিক্ষা তৈরি হয় তো, যে এই আলোটা কি বলে, আলোটা কি করে, মানে আমাকে হেডেক নিতে হয় না যে শো শুরু হলে লাইটটাকে সেট করবে, সেটটাকে সেট করবে, মার্কিং কি, মানে এখন যদি পুরো সেটটাই আমার চেঞ্জ হয়ে যায়, আমাকে যদি শুরু থেকে আবার শুরু করতে হয়, তাহলে আমাকে আবার ওই জিনিসগুলো সমস্তটা শেখাতে হবে। এবং এটা যে কতবার শেখাতে হবে, রাজীবদার এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি, রাজীবদা সেটা বলতে পারবে যে এটা কতবার শেখাতে হয় আর কি। তো এই একটা আমার মনে হয় যে এই একটা অনেক বড় সমস্যা যেটার আমি সম্মুখীন হচ্ছি, সেটা হলো যে লোকজন, যে যেই লোকজন নিয়ে আমি নাটক করতে চাই, প্রচুর লোক নিয়ে নাটক করতে চাই, যে নাটকগুলো আমি করি বেশিরভাগই অনসেম্বল কাস্ট নিয়ে সেই নাটকগুলো হয়, 20 জন 25 জন কাজ করে। সেই 20 জন 25 জন যখন নাটকটা শুরু হচ্ছে থাকছে, নাটকটা 3 নম্বর শো এর পরে যখন আমি দেখছি 10 জন আছে, তখন আমি 15 জনকে আর ফিল আপ করবো কি করে? এইটা একটা মূল সমস্যা আমার মনে হয় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে আমার কাজ করার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে তাহলে নাটকের প্যাটার্ন চেঞ্জ করতে হয়। এবার আমি একরকম নাটক করতে ভালোবাসি, আমি জোর করে অন্য রকমের নাটক করছি, আমি তার কারণটা হলো যে আমি লোকজন পাচ্ছি না। এতে কি হচ্ছে, আমার মনে হচ্ছে এতে অনেক সময় আমার কাজ করতে করতে মনে হয় যে এটা হয়তো এক রকমের ক্রিয়েটিভ কম্প্রোমাইজ হচ্ছে। কারণ যেই ধরনের বা যেই স্কেলে আমি প্রোডাকশন করতে চাইছি, সেই স্কেলে প্রোডাকশন করার জন্য লোকজন পাচ্ছি না। আর যদি আমার এরকম একটা ভাবনা চিন্তা করি যে আমি 25 জন বাইরের আর্টিস্টকে নিয়ে কাজ করব, সেই রকম সেই শোটা করার মতন, বা সেই শোটার সেটা 10টা 15টা শো করার মতন এবং 10 জন 15 জনকে পেমেন্ট করার মতন ক্ষমতা আমার দলের নেই। তাহলে হোয়াট টু ডু অ্যাবাউট দিস, এইটা একটা আমার একটা বড় একটা এখন একটা প্রশ্নের মুখে আমি পড়েছি। লাস্ট 4-5 বছর ধরে কাজ করতে করতে এই একটা জিনিস নিয়ে আমি বারবার ভাবি যে তাহলে কি থিয়েটার করা উচিত, কিভাবে থিয়েটার করা উচিত, মঞ্চে থিয়েটার করা উচিত নাকি স্পেসের জন্য থিয়েটার করা উচিত। তারপরে ফেসবুক খুলে দেখি যে প্রচুর লোক লিখছে ফেসবুকে লিখে যে আমাদের নাটক করার জন্য কিছুই লাগবে না, আমাদের লাইট লাগবে না, সাউন্ড লাগবে না, আমাদের কোনো স্পেস লাগবে না, আমাদেরকে ছাদের উপরে দিলে ছাদের উপরে, বারান্দায় দিলে বারান্দায়। এবার ওই নাটকটা তো আমি তৈরি করে উঠতে পারছি না, এবং ওই নাটকটা করব বলে কখনো থিয়েটার করতে শুরুও করি। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের ক্রিয়েটিভ একটা ভাবনা চিন্তা আছে যে আমরা কি ধরনের কাজ করতে চাই, সেই জন্যই তো থিয়েটার করতে এসেছি। যেরকম আমার মনে হয় ছবির ক্ষেত্রেও হয় যে আমি কি ধরনের সিনেমা তৈরি করব, সেটা ভাবনা চিন্তা করি। একজন ফিল্ম ডিরেক্টর তো সিনেমা তৈরি করতে শুরু করে, সেই কারণেই কেউ ঋতুপর্ণ ঘোষ হয়, আর কেউ রাজ চক্রবর্তী হয়, বা কেউ অন্য কিছু হয়। তো আমরা আমাদের নির্ধারণ করার কিছু জায়গা আছে যে ধরনের কাজ আমরা করতে চাই। আমরা যদি এখন ঋতুপর্ণ ঘোষকে বলি যে পাগলু তৈরি করার জন্য, নিশ্চয়ই ঋতুপর্ণ ঘোষ সেই সিনেমাটা তৈরি করতে কমফোর্টেবল হতেন না। তো আমারও সেটাই মনে হয় যে এই যে কোনো জায়গায় করা যাবে থিয়েটার, যে কোনো রকম স্পেসে করা যাবে। এই থিয়েটার হয়তো যদি ন্যাচারালি আমার মধ্যে থেকে যদি তৈরি হয় তো ঠিক আছে, কিন্তু যদি ন্যাচারালি আমি সেই রকম থিয়েটার তৈরি করতে না চাই, আমার যদি একটা অন্যরকম ভাবনা চিন্তা থাকে, এবং সেইটা যদি আমাকে মোল্ড করে সেই ভাবনা চিন্তাটাকে ত্যাগ করে দিয়ে আমাকে যদি এরকম একটা থিয়েটার তৈরি করতে হয় যেটা যে কোনো স্পেসে করা যাবে, যে কোনো জায়গায় করা যাবে, তাহলে আমার মনে হয় সেটা একটা ক্রিয়েটিভ কম্প্রোমাইজের জায়গা তৈরি হবে। এইটা একটা এই লোকজন না পাওয়ার থেকে এইটা একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে। আরেকটা আমার যেটা সমস্যা আমার মনে হয়, যেটা আমার মনে হয় সবাই আমরা ফেস করছি, সেটা হলো যে রিচ। যে আমরা যদি একটা বড় প্রোডাকশন তৈরি করি, সেই নাটকটা আমরা কি করে সেল করব। একটা শো তো আমরা করতে পারবো, 2টো শো তো আমরা করতে পারবো, 3 নম্বর শো এর পর থেকে দর্শক কি করে আনবো? দর্শক না আনলে একটা শো করতে, একটা হল নিয়ে শো করতে কম করে এখন আমাদের 50,000 টাকা খরচা হয়। যে কোনো শো করতে 50,000 প্লাস আমাদের খরচা হয়, কম বেশি এদিক ওদিক করে 40 থেকে 50-এর মধ্যে খরচা। টিকিট যদি বিক্রি হয় 10,000 টাকা, 12,000 টাকা, এবং সেটাও যদি না বিক্রি হয়, তাহলে কিভাবে একটা নাটক করে দেওয়া যায় পরপর পরপর পর? এবারই নানান দল আমি দেখছি নানান রকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করার চেষ্টা করছে। কারোর জন্য আমি শেষ দেখলাম যে
নাম মনে হয় বাপ্পা না বাপ্পা, ওই যে এবং ওরা খুব এবং পজিটিভ, হ্যাঁ ওরা খুব ভালো প্রমোশন করেছিল ওদের নাটকটার। নাটকটার নামটাই ভুলে, আপনারা দেখেছেন, নাজিয়ার খুব ভালো প্রমোশন ওরা করেছিল। কিন্তু তারপরে যে নাটকটা করলো সেটার আমি প্রমোশন ওই স্কেলে আমি প্রমোশন দেখলাম না। তো এবার ওইটা ওদের জন্য হয়তো ওই প্রমোশনের যে ওরা যে স্কেল অফ প্রমোশন করেছে সেটা ওয়ার্ক করেছে, এবং ওই প্রমোশনটা করতে একটা বিরাট খরচা হয়েছিল। যে রকম ভাবে ওরা প্রমোশন করেছে, মানে অলমোস্ট কলকাতায় যেখানেই তাকাচ্ছিলাম সেখানেই নাজিয়ার পোস্টার দেখতে পেয়েছি। আমি আরবিউতেও গেছিলাম, আরবিউতেও দেখেছি যে সারা আরবিউতে নাজিয়ার পোস্টার লাগানো। হ্যাঁ পোস্টার দেখা গেছে, নাজিয়াকে দেখা যায় কিন্তু সেটাও ওরা ওই প্রমোশনের পরেও আমার মনে হয় ওরা 3টে থেকে 4টে শো মনে হয় করতে পেরেছে, তারপরে আর করতে পারেনি। এবং তারপরে ওরা নতুন নাটক করেছে, সেইটার ওরকম প্রমোশনও করেনি। তো সেই ক্ষেত্রে কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটি আমার মনে হচ্ছে যে যথেষ্ট হচ্ছে না রিচ করার জন্য। এবং তার বদলে যেটা একটা কাজ করা যায় সেটা হলো যে একটু পরিচিত মুখ নাটকে নেওয়া যায়। এবার সেখানেও একটা জিনিস ভাবতে হবে যে পরিচিত মুখটা কতটা পরিচিত, মানে কতটা পরিচিত, মানে তাকে দিয়ে কতগুলো শো এর টিকিট সেল করা যাবে। মানে আমি রিসেন্টলি দেখলাম যে দিতিপ্রিয়াকে নিয়ে একটা নাটক হয়েছে, একজন পরিচালক দিতিপ্রিয়াকে নিয়ে নাটক করেছে, কিন্তু সেই নাটকটারও আমি 3টে শো এর পরে আর শো দেখতে পাচ্ছি না। এবার সেটা তো ইন্টারনাল প্রবলেম নাকি নাটকের টিকিট সেল হচ্ছে না 3টে শো এর পরে, এগুলো ভাবনা চিন্তার বিষয় আর কি। তো এইবার যদি এবার আমাকে একজন এ লিস্টার, মানে এখানে যদি এ লিস্টার বি লিস্টার বলি, এ লিস্টার স্টার দিয়েও যদি নাটক সেল করতে হয়, তাহলে সেই এ লিস্টারের প্রথমত ডেট পাওয়া আর সে কটা দলে কাজ করবে। যদি মানে 40টা 50টা দল হয় এবং সবাই যদি ভাবে যে আমি এ লিস্টার একজন অ্যাক্টরকে কাস্ট করিয়ে নাটকটার প্রমোশন করাবো, তাকেই বা কতগুলো দল, মানে কতগুলো দলে সে অভিনয় করবে এবং তার রেনিউমারেশনও অ্যাকর্ডিংলি হবে, সেটাই বা কতগুলো দল অ্যাফোর্ড করতে পারবে, ইনিশিয়ালি কতগুলো দল অ্যাফোর্ড করতে পারবে 3টে শো এর জন্য। পরে তো টিকিট বিক্রি হবে, সেখান থেকে আর্নিংস হবে। তো এই একটা ভাবনা চিন্তার বিষয় হলো যে দর্শকের কাছে কি করে যে নাটকটা আমরা করছি এত খেটে, হোয়াট ইজ দ্য রাইট প্রমোশনাল স্ট্র্যাটেজি, মানে কি প্রমোশনাল স্ট্র্যাটেজি করলে আমরা নাটকটা দর্শকের কাছে নিয়ে যেতে চাই। আমি চাইবো যে একটু ইন্টারঅ্যাক্টিভ হোক সেশনটা, শুধু আমি বলছি যদি কারোর এই বিষয়ে কিছু বলার থাকে যে কি করে আমরা নাটকটাকে প্রচারটাকে কি করে আমরা ঠিক করতে, কি মনে হয় যে আমরা ঠিক কোন প্রচারের মানে স্ট্র্যাটেজিটা ঠিক, যেটা করলে আমরা একটা নাটকে অ্যাটলিস্ট 200 জন দর্শক নিয়ে আসতে পারবো। যদি কেউ কিছু এটা বিশ্বাস করছিস যে শুধুমাত্র প্রমোশনের উপরেই এটা দাঁড়িয়ে আছে সমস্যার সমাধানের উপায় সেটা? না, আমি এরপরে আরেকটা বিষয় নিয়ে বলবো, সেটা নাটকের মান, সেটা একটু পরে আসতে চাইছি আর কি। আমি অবশ্যই আমি মনে করছি যে নাটকের মানটাও খুব প্রয়োজনীয়, কিন্তু সেই নাটকের মানটা যতই ভালো হোক, রাজীব দেখো তুমি তো অনেকদিন ধরে কাজ করছো এবং ভালো ভালো কাজ করছো, কিন্তু সেই নাটকের মান ভালো হওয়া সত্ত্বেও কি সেই পরিমাণ দর্শকের পুলটা কি সেটা পাচ্ছ যেটা তুমি এক্সপেক্ট করছো? তো আমার মনে হয় যে দর্শক, মানে আমি ধরো নতুন কাজ করছি বা আমি বলছি আরো অনেকেই ভালো ভালো কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে সার্টেন কিছু নাটক ছাড়া যেগুলোতে স্টার আছে বা তাদের দলের একটা মানে সে তাদের 30 বছর 40 বছরের একটা দর্শক আছে, সেইটা বাদ দিয়ে আমরা কিন্তু কোনো দর্শক পাচ্ছি না যখন নতুন কোনো নাটক করছি। সেটার মানে তাই জন্য আমি মানের প্রশ্নটা একটু পরে আনছি আর কি। বলছি হোয়াট ইজ দ্য রাইট স্ট্র্যাটেজি, আমি এটা বুঝতে পারছি না আর কি, যে নাটকে দর্শক আনার জন্য। মানে আমি এইটাতে আমি খুব মানে আমার মনে হয় যে এই যে তুমি ফাইন্যান্সের কথাটা বললে, মানে হাফ অফ দ্য প্রবলেম উড বি সলভড যদি আমাদের টিকিট সেলটা, মানে একটা নাটক করে যদি আমরা একটা ভালো আয় করতে পারি, আমার মনে হয় তাহলেই সেটা দিয়ে কিন্তু শুধু আমি বা তুমি নয়, আমাদের কোম্পানিটাও, মানে যদি এটাকে থিয়েটার কোম্পানি বলি, থিয়েটার কোম্পানি কথাটা আতুল কুলকার্নি উনি বম্বেতে কাজ করেন, উনি ইউজ করেন। আমি রিসেন্টলি জয়রাঙ্গামে গেছিলাম পারফর্ম করতে, ওখানে আমরা নাটক দেখেছি বাঘি আলবেলা বলি। মানে উনি থিয়েটারটা করেন একদম অ্যাবসলিউটলি কমার্শিয়াল অ্যাপ্রোচে করেন। মান ভালো খারাপ, মানে ভালো তো ডেফিনেটলি, কারণ দর্শকের ভালো লাগছে এবং তার মধ্যে যথেষ্ট কমার্শিয়াল হলেও তার মধ্যে যথেষ্ট মানে এলিমেন্টস আছে যেগুলো আমাদের নাটকেও থাকে। এবং উনি কিন্তু একটা কোম্পানির স্ট্রাকচার দাঁড় করিয়েছেন, কিন্তু আমি বলতে চাইছি যে সেটাও মানে একটা রেয়ার অকারেন্স আর কি। কিন্তু আমরা কিন্তু সেই কোম্পানি স্ট্রাকচারটা তৈরি করতে পারছি না, মানে আমাদের যেই কারণে আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা সলভ হচ্ছে না, যে কারণে আমাদের
থিয়েটার ইকোনমিটা নিয়ে আমরা বারবার আলোচনা করছি, কিন্তু তার কোনো এন্ড রেজাল্ট বেরোচ্ছে না আর কি। মানে আমরা যথেষ্ট পরিপূর্ণ নয় যারা নাটক তৈরি করলে সেই নাটকটা যথেষ্ট সেল হবে, এবং সেই সেল দিয়ে আমরা সবাইকে, মানে টেকনিক্যাল টিমকে তো আমাদের পে করতেই হয়, টেকনিক্যাল টিমের সঙ্গে সঙ্গে অভিনেতারাও একটা পেমেন্ট পাবে, এবং কোম্পানির হাতেও কিছু থাকবে। মানে যে ডিরেক্টর সেই তো প্রোডিউসার ইন মোস্ট অফ দ্য কেসেস, মানে মোস্ট অফ দ্য কেসেস ইন অল দ্য কেসেস আই ফিল। হ্যাঁ, তো সেখানে প্রোডিউসার সেও তো মানে বারবার, আমি দেখি যে ফেসবুকে একটা আলোচনায় কেউ যদি বলে যে এই নাটকের কবে কোথায় গ্রুপগুলোতে আমি দেখি যে অনেকেই লেখে, আমি লিখি না হয়তো, লেখে যে আমাদের পারিশ্রমিক দিতে পারবো না কিন্তু ভালো অভিনেতা চাই, বা কোনো অভিনেতার কোনো প্রায়র এক্সপিরিয়েন্স লাগবে না কিন্তু চাই যে জয়েন করুক। এবং এই নিয়ে প্রচুর লোক প্রচুর জিনিস লেখে যে অভিনেতাকে কেন পয়সা দেবে না, পয়সা দেওয়া হচ্ছে না। এটাও একটা বোঝার বিষয় যে যেই দলগুলো ধরো গ্রান্ট পাচ্ছে, যদি সাফিসিয়েন্ট গ্রান্ট পায়, গ্রান্টেরও অনেক রকম ক্যাটাগরি আছে, যদি সাফিসিয়েন্ট গ্রান্ট পায় সেই দলগুলো হয়তো অভিনেতাদেরকে একটা পয়সা দিতে পারে শোয়ের পরে। যেই দলগুলো মানে আমার মতন দল যাদের কোনো আর্নিং নেই, তারা কোথা থেকে, তার সে তো মানে সে না হয় অভিনেতাদের যেরকম পয়সা দিচ্ছে না, কোম্পানিরও তো কোনো আর্নিং হচ্ছে না। তো যেই কোম্পানির কোনো জিরো আর্নিং, মানে জিরো আর্নিং কি মানে নেগেটিভ আর্নিং আর কি, সেই কোম্পানি মাইনাসে আর্নিং, সেই অভিনেতা ডিরেক্টর কোথা থেকে অভিনেতাদেরকে পয়সা দেবে? এবার এটা একটা বড় আছে, কোয়েশ্চেন আছে যে টেকনিক্যাল টিমকে পয়সা দেওয়া হয় কিন্তু অভিনেতাদেরকে পয়সা দেওয়া হয় না। টেকনিক্যাল টিমকে পয়সা দেওয়া হয় এই কারণে, আমার মনে হয় যে টেকনিক্যাল টিমকে পয়সা দেওয়া হয় এই কারণে, কারণ টেকনিক্যাল টিম অনেক কিছু আছে, কারণ কিছু আছে যেটা টেকনিক্যাল টিম আমার মনে হয় যেগুলো মানে আমাদের কাছে থাকে না। যেরকম লাইটটা ওদেরকে একটা জায়গা থেকে একটা জায়গায় ক্যারি করে নিয়ে আসতে হয়, লাইটগুলো ওদেরকে মানে আমাদের বেশিরভাগ হলেই, কলকাতায় অ্যাটলিস্ট কোনো হলেই আমাদের অলমোস্ট লাইট নেই। কেন নেই আমি জানি না, বাইরের সমস্ত অডিটোরিয়ামে লাইট থাকে, শুধু কলকাতার অডিটোরিয়ামগুলোতেই আলো নেই, সেটা তো অন্য বিতর্ক, অন্য ব্যাপার। আমাদের সাউন্ডটাও বাইরে থেকে ক্যারি করতে হয়, মানে সরকারি হলে মানে যদি একটু বেশি সাউন্ড দরকার পড়ে, আমি যেহেতু লাইভ মিউজিক করি এই ভুক্তভোগী, আমাদের সব জায়গায় সাউন্ডও ক্যারি করে নিয়ে যেতে হয়। বেসরকারি হলেও সাউন্ড ক্যারি করে, মানে এক্সট্রা সাউন্ড লাগলেই সেটা ক্যারি করতে হয়, নাহলে বেসরকারি হলে যারা সাউন্ড দেয় তারা দিয়ে দেয়, তারপরে তারা একটা এক্সট্রা চার্জ নেয় আর কি। যেরকম একাডেমি আমার মনে হয় 4-4.5 এক্সট্রা চার্জ করে, আমরা যে কবার শো করলাম তাই হলো। তো মানে এক্সট্রা কিছু লাগলেই তার জন্য একটা এক্সট্রা চার্জ দিতে হয়। তো এই যে যেহেতু সাউন্ডটা ক্যারি করে নিয়ে আসতে হয়, লাইটটা ক্যারি করে নিয়ে আসতে হয়, তার বিনিময়ে আমরা যে লাইট সাউন্ডকে যে পেমেন্ট করি, আমার মনে হয় না যে হিউজ কিছু একটা চার্জ করে, কারণ আমি এর বাইরে কলকাতার বাইরে গিয়ে দেখেছি এর থেকে লাইট সাউন্ড মানে অনেক বেশি এক্সপেন্সিভ আর কি যদি ক্যারি করা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওদের ক্যারি করতে হয় না, কারণ ওদের ইন হাউস লাইট সাউন্ড থাকে। এবং যদি সুযোগ থাকতো যে আমি দলের, মানে আমি যেটা এখন চেষ্টা করছি, আমাদের একটা আর্ট সেন্টারও তৈরি হয়েছে, তো সেখানে আমাদের সাউন্ড অলরেডি হয়ে গেছে, লাইট করে নেওয়ার চেষ্টা করছি মার্চের মধ্যে। যদি লাইট হয়ে যায়, আমি ইনহাউস যদি আমার মানে যদি সুযোগ থাকতো, হয়তো দলের সবাই ছেলে মেয়েদেরকে লাইটের আর সাউন্ডের একটা ট্রেনিং দিয়ে নিত আর কি। এবং দিয়ে নিলে যেটা হয় সেটা হলো যে যদি ইনহাউস লোকজন থাকে, সেক্ষেত্রে হয়তো আমাদের যেই টাকাটা লাইটে সাউন্ডে দিতে হয় সেই টাকাটা হয়তো তাদেরকে সেই পরিমাণ টাকাটা হয়তো দিতে হবে না আর কি। তো এইটাই আমি জানতে চাইছি, যদি আরো কারো কিছু বলা থেকে। রাজীব দা তো আমাকে আবার পাল্টা প্রশ্ন করলো, যদি আরেকটা প্রশ্ন আছে যেটা বললি আদুজি, তোমার সাথে আমারও অনেক দিন আগে আচ্ছা হ্যাঁ হয়েছে যে কোম্পানি থিয়েটার ফর্ম, যেটা আমাদের এখানে আমরা জানি যে ব্রাত্যদাও চেষ্টা করেছেন, হ্যাঁ, যাকে একদম কোম্পানি থিয়েটারই নাম দিচ্ছে, কিন্তু এখানে মানে বঙ্গবুদ্ধিজীবী তো একটা টানা পড়েন আছে, তারা গ্রুপ থিয়েটার বলবেন আর থিয়েটারের গ্রুপ বলবেন। তো এই দুটোর আলোকে আমাদের কি কোম্পানি থিয়েটার করার মতন ইনফ্রাস্ট্রাকচার আছে এক, আর দুই গ্রুপ থিয়েটারটা কি মানে খায় না মাথায় দেয়। এবার আমরা তো আধা কমার্শিয়াল, আধা কোম্পানি, আধা গ্রুপ থিয়েটার, আধা থিয়েটার গ্রুপ, সব মিলিয়ে সব থিয়েটার চর্চাকারী আমরা যারা কাজ করছি। তো এখানে হঠাৎ করেই কি কোম্পানি থিয়েটার ফর্ম করা যাবে, আমার এটা বিশ্বাস নেই। যদিও ব্রাত্যদা অনেক রকম ভাবে বলছেন বা নিজে চেষ্টা করেছেন যতদিন তিনি প্র্যাকটিস করছেন। তো এইটা নিয়ে তোর কি ভাবলি, কোম্পানি থিয়েটারটা তুই কি মনে করিস উচিত? সোজা কথা বলে দেওয়া যায়, হ্যাঁ উচিত। এবং আমাদের এখানে প্রফেশনাল থিয়েটারে একটা যার 150 বছর আমরা করছি, পালনও করছি,
মানে একটা বিশাল ইতিহাস আছে, বিশাল বিশাল মানে ইতিহাস আছে। এতটাই সেটা মানে ঐতিহাসিক ভাবে আজকে সত্য হয়ে দাঁড়িয়েছে যে যারা এক সময় ছুঁড়ে ফেলে দিয়েছিল, নিন্দা করেছিল, হ্যাঁ গ্রুপ থিয়েটারের সেই ভদ্রজনেরা আবার তাদের হয়ে উৎসব করছে। একদম খুব একদম মজার একদম। এবং যে তাদেরই নাটকগুলো নিয়ে নিয়ে আবার উনি কাজ করছেন, হ্যাঁ কাজ করছেন। হ্যাঁ এবং আরো একটা মজার যে এইটা কিন্তু গ্রুপ থিয়েটারের 75 বছর। হ্যাঁ একদম সেটা আবার আমি নাম করেই বলতে পারি, বিন্দুদা মুখোমুখি থেকে গ্রুপ থিয়েটারের 75 বছর পালন করছে, পালন যেটা করছে। কিন্তু বকলমে কোম্পানি থিয়েটার। কোম্পানি থিয়েটার। মানে এই যে একটা মানে কালচারাল হেজিমনি তৈরি হয়েছে, হ্যাঁ আর আমি জানি না এটাকে কিভাবে আমরা মানে আলাদা করে নির্দিষ্ট করে বলতে পারবে এটা কোম্পানি থিয়েটার, এটা গ্রুপ থিয়েটার বা এটা থিয়েটারের গ্রুপ এরকম। এইটা নিয়ে তুই কি ভাবছিস, বা তুই কিরকম ভাবে তোর গ্রুপটাকে বা তোর কাজটাকে কি দেখতে চাস? আচ্ছা, আমিও এই ব্যাপারটা মানে বুঝতে পারিনি যে গ্রুপ থিয়েটার মানে আজকের দিনে দাঁড়িয়ে কি। কারণ গ্রুপ থিয়েটার, যখন গ্রুপ থিয়েটার বলে গ্রুপ থিয়েটার শুরু হচ্ছে, তার একটা আদর্শ ছিল আমার মনে হয়। সেই আদর্শ এখন আর গ্রুপ থিয়েটারে নেই। সবাই বলে আমাদের গ্রুপ থিয়েটার, কিন্তু গ্রুপ থিয়েটারের আদর্শ এখন আর নেই। মানে না, সেটা বলে হয়তো স্যালারি গ্রান্টের জন্য, স্যালারি গ্রান্টের জন্য বলে, হ্যাঁ হ্যাঁ, তো সেটাই আদর্শ আর কি। সেটাই আছে। কিন্তু কিন্তু গ্রুপ থিয়েটারের মানে গ্রুপ থিয়েটার আমি আমি রিসেন্টলি একটা মানে আমি একটা অদ্ভুত একটা জিনিসের সঙ্গে আমি মানে আমার মানে ইয়ে হলো আর কি। সেটা হলো যে আমরা আমার হয়ে একজন অর্গানাইজেশন আমরা একটা কাজ করছি এখন, যারা মেন্টালি একটু কি বলবো মানে হ্যাঁ স্পেশাল এবং অটিজম আছে এরকম ছেলে মেয়েদের নিয়ে আমরা একটা প্রোডাকশন করেছি, কালার্স অফ লাইফ বলে। তার একটি শো মধুসূদন মঞ্চে হয়েছে আগের বছর, এবং আরেকটি শো এই বছর 31শে ডিসেম্বর হয়েছে। সেটার জন্য যেই সংস্থার সঙ্গে আমি করছি, কারণ যেই সংস্থায় ওরা থাকে সেখানে গিয়েই আমাদের কাজটা করতে হয়, ওদেরকে তো আর এখানে নিয়ে এসে কাজ করানো সম্ভব নয়। তারা হল বুকিংটা করতে গেছে নিজেদের নামে না করে আমাদের নামে করতে গেছে আর কি। তপন থিয়েটারে বলা হয়েছে যে গৌরবের দলটা তো গ্রুপ থিয়েটার নয়, গ্রুপ থিয়েটারের দল নয়। তো আমাকে ফোন করে বলে, তো উনি বললেন, উনি তো সব জানেন না, উনি তো একটা আলাদা অর্গানাইজেশন চালান। উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করে বললেন যে তোদেরটা কি গ্রুপ থিয়েটার নয়? আমি বললাম গ্রুপ থিয়েটার নয় মানে মানে গ্রুপ থিয়েটারই তো জানি, আমাদেরটাও গ্রুপ থিয়েটার। বলছে না, বলছে তোদেরটা গ্রুপ থিয়েটার নয়। তো এই যে গ্রুপ থিয়েটার কোনটা আর কোনটা গ্রুপ থিয়েটার নয়, এটা সত্যি আমি এখন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারি না। মানে আমার যেটা মনে হয়, যেটা রাজীবদা বললো টু সাম ইট আপ, যে যারা স্যালারি গ্রান্ট পাবে বা পাচ্ছে হয়তো এই মুহূর্তে, তারা গ্রুপ থিয়েটারে ক্যাটাগরিতে ঢুকেছে, বাকিরা হয়তো গ্রুপ থিয়েটারে ক্যাটাগরিতে ঢুকেনি। আমার মনে হয় আরেকটা, সেটা হচ্ছে গ্রুপ থিয়েটার একটা আলাদা রেজিস্ট্রেশন। হ্যাঁ হ্যাঁ, মানে আলটিমেটলি স্যালারি গ্র্যান্টে অ্যাপ্লাই করবার জন্য, হ্যাঁ হ্যাঁ, বা সেই রেজিস্ট্রেশনটা নাট্য যারা একাডেমির একটা যেটা আমাদের ট্যাক্স হ্যাঁ কনসেশন, হ্যাঁ হ্যাঁ, সেটা আমার নেই এখনো। হ্যাঁ সেইটার জন্য সেটার জন্যই বলেছি গ্রুপ থিয়েটার নয় আর কি। মানে তার মানে আমরা ওই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে গ্রুপ থিয়েটার হচ্ছে। মানে গ্রুপ থিয়েটারের যে আসল যে মানে যখন বহুরূপী গ্রুপ থিয়েটার শুরু করেছে, যারা আমরা 75 বছর সেলিব্রেট করছি, সেই সময় কোনো রেজিস্ট্রেশন কিছুই ছিল না। তো সেই সময় গ্রুপ থিয়েটার শুরু হয়েছিল একটা অন্য আদর্শ থেকে। সেই আদর্শের এখন আর কোনো ব্যাপার নেই। গ্রুপ থিয়েটার মানে হলো যে এই রেজিস্ট্রেশন নাম্বার যার কাছে আছে সেটা গ্রুপ থিয়েটার, যার কাছে নেই সে গ্রুপ থিয়েটার নয়। এটা তো খুব পরিষ্কার যে গ্রুপ থিয়েটার কি, মানে এই জায়গা থেকেই বোঝা যাচ্ছে। আমার যেটা মনে হয় যে থিয়েটারকে সার্ভাইভ করতে গেলে কোম্পানি থিয়েটার ফরম্যাটে আনাতে হবে আমাদেরকে। মানে যেই 100-150 বছরের ইতিহাসকে আমরা সেলিব্রেট করছি, সেই 150 বছরের ইতিহাসটা খুব প্রয়োজনীয়। কারণ সাধারণ ওই সময় কিন্তু থিয়েটার কোনো গ্রান্ট ছিল না, কোনো সরকারি সাপোর্ট ছিল না, কিন্তু থিয়েটারে দর্শক ছিল। আজ আমি অবশ্যই বলবো যে সেই সময়টা আলাদা ছিল। সেই সময় মিডিয়া ছিল না, সিনেমা ছিল না, ওটিটি ছিল না, আরো যে অন্যান্য মিডিয়ামগুলো ছিল সেগুলো ছিল না। কিন্তু তবুও আমার মনে হয় যে লাইভ পারফরমেন্স মানুষ দেখতে আসেন, দেখতে পছন্দ করেন, তাদেরকে লাইভ পারফরমেন্স দেখাতে হবে। মানে এই যে গুটি কয়েক দর্শক যারাই তপন থিয়েটারে যাচ্ছে, একাডেমিতে যাচ্ছে, তৃতীয়তে যাচ্ছে, বা আমরা যারা নাটক করি তারাই জেনারেলি নাটকের দর্শক হয়ে নাটক দেখতে যাই, একে অপরের নাটক দেখতে যাই। আমার মনে হয় যে তার বাইরে যারা প্রথমবার, মানে আমি অনেক জায়গায় যাই যেখানে প্রথমবার থিয়েটার করি, এবং আমি দেখি যে দর্শক তারপরে সেখান থেকে 4-5টা দর্শক আমাদের নাটক আবার দেখতে আসে। সবাই আসে না, 4-5 জনই আসে। তো এই যে আমি দেখি তাদের মধ্যে যে রিনিউড ইন্টারেস্ট, যে দেখে বলছে ও নাটক এরকম হয়,
নাটক দেখতে এরকম ভালো লাগে, তাদেরকে একটু প্রথমে আমার মনে হয় যে এরকম কিছু নাটক দেখাতে হবে যেটা পিওরলি বিনোদন, এবং তার মধ্যেই আমাদের কথাবার্তাগুলো থাকবে, আমাদের ভাবনা চিন্তাগুলো থাকবে। মানে যেই কোম্পানি থিয়েটারের কথা আমরা বলছি, উনিও যে নাটকগুলো করেন সেগুলো কিন্তু যে খুব মানে সহজ নাটক তা কিন্তু নয়, যথেষ্ট মানে উচ্চমানের কাজই উনি করেন। যদি ওনার কাজ কেউ দেখে কখনো, বা ট্রেলারগুলো অ্যাটলিস্ট অ্যাভেলেবেল আমার মনে হয় ইউটিউবে গিয়ে খুললেই পাওয়া যাবে দ্য কোম্পানি থিয়েটার, দেখা যাবে যে উনি কিন্তু যে ধরনের কাজগুলো করছেন সেগুলো কিন্তু যথেষ্ট উন্নত মানের কাজ এবং যথেষ্ট ভালো কাজ। কিন্তু তার সঙ্গে তার একটা বিরাট বিনোদনও তার মধ্যে একটা কিন্তু আজ ইনহেরেন্ট আছে, যেই কারণে আমরা যখন জয়রাঙ্গামে যেই জায়গায় বসে নাটকটা দেখেছি সেখানে প্রায় 5,000 দর্শক বসে দেখেছেন, এবং আমার ধারণা যে সবাই ওখানে কিন্তু মানে রেগুলার নাটক দেখে বা নাট্য চর্চা করে সেরকম দর্শক ছিল না, কারণ অনেক জায়গায় এমন জায়গায় হাসছে বা আনন্দ পাচ্ছে যে জায়গাগুলোতে হয়তো ন্যাচারালি বা রেগুলারলি আমরা হাসবো না বা হাততালি দেবো না। তো কিন্তু মানে আমি দেখলাম যে নাটকটা অসম্ভব ভালো নাটক, মানে তার সঙ্গে সঙ্গে নাটকের একটা অ্যাপিল আছে যেটা কিন্তু যে কোনো মানুষ যে প্রথমবার নাটক দেখতে আসছে, যে অত বুদ্ধিজীবী নয়, যে অত মানে ইন্টেলেকচুয়াল নয়, তারও কিন্তু সেই নাটকটা সমানভাবে ভালো লাগবে। তো এবার এই কোম্পানির স্ট্রাকচার কি করে তৈরি করা যায়, তা আমিও জানি না যে কি করে কোম্পানি স্ট্রাকচার তৈরি করা যায়, মানে কিভাবে এটা সম্ভব, এইটুকুনি জানি যে একা একা তো সম্ভব নয় আর কি। আর বেশি লোককে একসঙ্গে পাওয়াও যাবে না, এটা একটা ব্যাপার, কারণ সবাই ভাববে যে আবার কি একটা বলছে, কি একটা করতে চাইছে, ঠিক নয়, মানে 100টা জিনিস ভেবে এটা হবে না। কিন্তু যদি এটা আমরা করে উঠতে পারি, যদি এটা সম্ভব হয়ে উঠতে পারে যে আমরা একটা থিয়েটার কোম্পানি স্ট্রাকচারে যেতে পারি, যেখান থেকে থিয়েটার ইটসেলফ উইল বি দ্য আর্নিং, মানে ইটসেলফ উইল জেনারেট দ্য রেভিনিউ। আমরা যে টিকিট নাটক করবো সেই টিকিট সেল করে সেই টিকিটের টাকা থেকেই সবাই পয়সা পাবে এবং কোম্পানির কাছেও পয়সা পাবে, এবং কোম্পানি সেই পয়সা দিয়ে আবার হল ভাড়া নিয়ে আরেকটা শো করতে পারবে আর কি। ইফ দিস স্ট্রাকচার উই ক্যান বিল্ড, আমার মনে হয় এইখানেই প্রশ্নটা আসে কোথাও একটা গিয়ে কন্টেন্টের আর মানের। এবার বিষয়টা হলো যে আমাদেরকে মানে আমার যেটা ভালো লেগেছিল আমি এবার বলি যে নাজিয়া খুব কমার্শিয়াল আমার মনে হয়েছিল, গানগুলো যেরকম ওরা রিলিজ করেছিল করেছে, আমি নাটকটা দেখে উঠতে পারিনি সামহাও, কিন্তু আমার ওদের প্রমোশনাল স্ট্র্যাটেজি বা আমার মনে হয়েছিল যে ওরা একটা অন্যরকম দর্শক আনার চেষ্টা করছে থিয়েটারে। এটা ঘটেছে কি ঘটেনি সেটা বলাটা মুশকিল, কারণ 2-3টে শোয়ের পরে আর শো হয়নি, কিন্তু আমার মনে হয় যে যদি এটা করাটা সম্ভব হয়, কারণ যে আমাদের কন্টেন্টটা যদি এরকম হয় বা কিছু ভাবে যদি আমরা এমন ভাবে পাবলিসিটি করতে পারি যে সেই পাবলিসিটির জন্য দর্শক আসবে আর কি, এবং একটা নতুন দর্শক, মানে যেই দর্শক আছে সেই দর্শককেও আমরা অফেন্ড করব না, এবং তার সঙ্গে একটা নতুন দর্শক আমরা তৈরি করতে পারবো। আমি জানি না যে কোন কন্টেন্টটায় দর্শক আসবে, মানে এটাই হলো এখন একটা ভাবনা চিন্তার বিষয় যে কি নাটক করলে, কি কন্টেন্ট করলে, কি দিলে দর্শক আসবে। আমি একটা ঘাড়ের শো করেছিলাম, সেই শোটায় আমি যেহেতু সেই শোটা দুটো পুরুষের সমকামী প্রেমের উপরে, আমি চেয়েছিলাম যে ওই কমিউনিটির লোকজন বেশি করে আসুক, এবং সেটা পার্শিয়ালি সাকসেসফুল হয়েছিল কারণ ভালো টিকিট সেল হয়েছিল, মানে অবভিয়াসলি মানে নোওয়্যার নিয়ার দ্য হল কস্ট এন্ড এভরিথিং, কিন্তু একটা ভালো দর্শক হয়েছিল, ভালো টিকিট সেল হয়েছিল। যদিও বা রাজীব দা আপত্তি করেছিল নাটকটা দেখার পরে যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা ঠিক নয়। হ্যাঁ অবশ্যই বলবো যে আমি কিছু স্পন্সরের সঙ্গে কথা বলেছি, হ্যাঁ আশিমকে ব্যাগে বলেছি, একদম প্লিজ, আমি বসেই বলছি, হ্যাঁ প্লিজ। তো আমি ওরা যা বলছেন যে আমি এই অভিনয়টা আমি করাবো, আমি যে টাকাটা আপনাদের ধার্য, আমি সেদিনকে মেফিস্টো দেখতে গেলাম, হ্যাঁ সেখানে টাটা স্টিল পুরো ঢেলেছে, প্রচুর ঢেলেছে, এবং আমার মনে হয় টিভি সিরিয়াল এবং সিনেমার জগতের সবাইটাই ওখানে অভিনয় করছে, হ্যাঁ মানে তো সেই জন্য আমি কয়েকজন বিজনেস ম্যাগনেটদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম যে যদি আমাদের দলে কিছু স্পন্সরশিপ পাওয়া যায়, হ্যাঁ দলটাকে আরো উন্নতি
ফাইন্যান্সিয়াল, সবই তো ইকোনমিক একদম at the end of the day। একদম একদম তো সেটাতে দেখা গেছে ওনারা বলছে যে তোমরা দর্শক আমার। আমি যে আমার জিনিসটা স্পন্সর করব, আমি যে আমার জিনিসটা প্রোডাক্টটাকে দেখাবো, একটা ফ্লেক্স বা কিছু দেখাবো, তো বলছে যে দর্শক তোমাদের করাতে হবে, দরকার টিকিট ছাড়া হ্যাঁ তুমি দর্শক, আর দর্শকরা তো এই জিনিসটা দেখবে, অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আমার জিনিস কিনবে, তাহলেই তুমি সবগুলো ওদের একটা এন্টারটেইনমেন্ট সেল থাকে যেখানে ওদের টাকা তার জন্য ধার্য থাকে, তো সেই টাকাটা দিতে রাজি আছে, কিন্তু দে ওয়ান্ট দ্যাট দ্য হল শুড বি ফুল, পিপল আর কামিং। আমি এইটার বিষয়ে একটা কথা বলি। ঠিক তার আগের দিন আমরা গেছিলাম ওখানে, এটা হলো যে স্কটল্যান্ড থেকে এর একটা প্রোডাকশনে একটা সুদর্শন দার সঙ্গে একটা কোলাবোরেশনে হোয়াট আই হ্যাভ সিন নট সিন বিফোর, সেটাতে কিন্তু একদম লোক হয়নি, 50 জন দর্শক হয়েছে। এবার মেফিস্তোতে দর্শক হয়েছে, তার কারণটা হলো সেদিন বিলু দত্ত গেছিলেন, মানে আমি আগের দিনের কথা বলছি, উনি মনে এটাই দেখতে গেছিলেন যে লোক কিরকম হচ্ছে, একদমই লোক হয়নি, মানে ওনার পরিচিত 60-70 জন ছাড়া একদমই লোক হয়নি। তারা খুব হাই প্রোফাইল, তাই জন্য তারা 500 টাকার টিকিটগুলো কেটে একদম শুরুর দিকে সিটগুলো নিয়ে দেখেছে। ঠিক তার আগের দিন নাসিরুদ্দিন শাহ ছিল, আমি টিকিট পাইনি, মানে এত কম টাকায় নাসিরুদ্দিন শাহ নাটক দেখতে পাবো এটা মানে ভাবতে পারিনি, এবং ভাবতে ভাবতে এত সময় চলে গেছে যে তার আগে হাউসফুল হয়ে গেছে। তো তো নাসিরুদ্দিন শাহ যে ইসমত আপাকি নাম, ওই নাটকটা কিন্তু হাউসফুল গেছে। ওটার কারণ হলো ওতে নাসিরুদ্দিন শাহ আছে, রত্না পাঠক শাহ আছে, আর হিবা শাহকেও মোটামুটি লোকজন চেনে। তারপরের দিন অ্যাজ ইউজুয়াল 70 জনের বেশি লোক হয়নি, কারণ আমরা বাইরে দাঁড়িয়েছিলাম এবং আমাদের একটা ওয়ার্কশপ হবে যেখানে আমেরিকার থেকে ওয়েন্ডি জেইলিন আসছেন, উনি কন্টেম্পোরারি ডান্সার, তাই জন্য আমরা লিফলেট দেবো বলে গেছিলাম, যে ওই এটা ভেবে যে প্রচুর ছেলেমেয়ে, নাচের ছেলেমেয়ে আসবে, গিয়ে দেখলাম যে একদমই আসেনি, মানে ওনার পরিচিত 60-70 জন, এবং তারা কেউই নাচ করতে পারবে না আর কি, তারা সবাই এল্ডারলি, তো তাদেরকে আমাদের লিফলেটটা পুরোটাই ছাপানো বেকার হয়েছে এবং দিয়ে কোনো লাভ হয়নি। তো এইটার পরে আমি জানতাম যে মেফিস্তো হাউসফুল হবে, তো যাওয়ার কোনো ব্যাপার ছিল না। তো এইখান থেকে যেটা মানে ওই যে টাটা লিটারারি স্টিল বা এগুলোর কথা আপনি বললেন, আমার মনে হয় এখানে অনেকটা হয় যে ওই ভিতরের কানেকশনেরও ব্যাপার থাকে, যে যাদের সঙ্গে ভালো পরিচিত, মানে ধরুন সুদর্শন দার দর্শক হলো কি হলো না, সুদর্শন দা কিন্তু আবার পরের বছর টাটা স্টিলে শো পাবেন আর কি, কারণ ওনার সেই কানেকশনটা আছে, মানে ডেফিনেটলি একজন স্কটল্যান্ড থেকে আসছে, ওনার টিম আসছে, তার যা খরচা তার থেকে আমার মনে হয় মেফিস্তোর এর খরচা অনেক কম, মানে তারা এখানে থাকছে না, মানে একটা প্রোডাকশন তুলছে, পুরোটাই টাটা স্টিল স্পন্সর করছে, এবং আলটিমেটলি দর্শক আসছে কিন্তু জিডি বিলা সভাঘরে 70 জন আর কি। তো মানে এইগুলোর মধ্যে একটা ডাইকটমি আছে, মানে পুরোটার মধ্যেই একটা মানে ওরা বলছে এরকম, কিন্তু কলকাতায় অনেক দলই আছে যারা কিন্তু প্রথম দুটো শো হাউসফুল করে দেবে, টাটা স্টিল কি তাদেরকে স্পন্সর করবে? আমার মনে হয় না। ওদের কিন্তু সেই ওই স্নব না কিছু ব্যাপার আছে, যে এই পার্টিকুলার লোকজন আসলে আমি তাদেরকে স্পন্সর, মানে ওটা সুমন মুখোপাধ্যায় নাটক বলেই কিন্তু টাটা স্টিল সেটাকে স্পন্সর করছে, আমার ধারণা নয় যে সেটা করবে। বাট আমি বলছি টাটা স্টিল নাই হোক, আপনার কথাটা গুরুত্বপূর্ণ, যে যদি অন্যান্য স্পন্সরদেরকেও আমরা যদি লিওর করতে পারি, কিন্তু যখনই আমরা স্পন্সরের কাছে যাই, আমি গেছি কয়েকবার স্পন্সরদের কাছে, তারা বলছে যে নাটক নয়, মানে কে স্টার আছে, তাহলে কেউ আসছে কি ইভেন্টে, আর নাহলে জিজ্ঞেস মানে ইদার এটা জিজ্ঞেস করছে, নাহলে জিজ্ঞেস করছে যে তাও ক্লাসিক্যাল নাইট, ক্লাসিক্যাল গান নাচের এ হলে তার একটা আলাদা দর্শক আছে, সেখানে তাও কিছু দিলে লোকজন আসবে। মানে ওনাদের ধারণা চিন্তা আছে নাটকের যারা দর্শক তারাও, তাদেরকে ওই অ্যাডভার্টাইজমেন্টটা করে খুব একটা লাভ নেই, মানে শুধু যে নাটকের দলকে পয়সা দিয়ে লাভ নেই তা নয়, নাটকের দর্শক যারা মানে তাদের ব্যাপারেও একটা ভাবনা চিন্তা এরকম। আর আমি একটা ব্যাপারে আমার একটু মানে আপনার সঙ্গে একটু মতের ফারাক আছে, সেটা হলো যে আমি মনে করি যে মনে হয় যে দেখুন, যে আমি কালকেই দেখে আসলাম পিপলস ফিল্ম কালেকটিভ, ওরা কিন্তু একটা ফিল্ম ফেস্টিভ্যাল করছে এবং খুব ভালো ভালো ছবি দেখাচ্ছে, উত্তম মঞ্চে প্রতিবারই দেখায়, ওরা প্রতি বছরই এই বড় ফেস্টিভ্যালটা করে, সেখানেও কিন্তু লোকে ওরা কিন্তু টাকা পয়সা চার্জ করে না, ডোনেশন চায়। আমি একটা লোককেও দেখলাম না যে ডোনেশন না দিয়ে সিনেমা দেখতে যাচ্ছে, মানে ইন্ডিভিজুয়ালি 100 টাকার টিকিট দিয়ে সবাই দেখতে যাচ্ছে, স্টুডেন্টরাও দেখতে যাচ্ছে, কারণ আমাদের মাথার মধ্যে কোথাও একটা ওয়্যার হয়ে গেছে যে সিনেমাটা কিন্তু ফ্রিতে দেখা যায় না, সিনেমাটা দেখতে গেলে কিন্তু মানে আমি দেখতেই, হয়তো আমাকে ফ্রিতে দেখালে আমি ভাববো বসে যে সিনেমা ফ্রিতে দেখাচ্ছে, মানে এরকম একটা বিষয়, মানে সিনেমা দেখাচ্ছে মানে কিন্তু আমাকে একটা মানে সিনেমাটা টাকা দিয়েই দেখতে হয়, মানে এটা কিন্তু আমাদের একটা ভাবনা চিন্তা, আমাদের মানে আমাদের ব্রেনের মেশিনারির মধ্যেই ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু যেহেতু নাটকের এত উৎসব হয় যেগুলো মানে আর কি ফ্রিতে দেখানো হয় সরকারের তরফ থেকে, পুরো নাটকটাই আমাদের প্রায়
সরকারের মানে মিনিস্ট্রি কৃপায় চলছে আর কি। তো তাতে এত ফ্রি যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উৎসব শুরু হবে, তাতে আমাদেরও নাটক আছে, এতটাই সেখানেও সমস্ত নাটক ফ্রিতে দেখানো হবে। এবং অনেকেই যারা আর কি সারা বছর ওয়েট করে থাকে, যে প্রচন্ড ভিড় হয়, কিন্তু আমি এবার আগের বছর উৎসবে গিয়ে দেখেছিলাম প্রচুর লোক দেখতে আসে, কলকাতায় প্রচুর লোক নাটক দেখতে আসে। এবং তখন মনে হয় যে ওই যে ফ্রিতে মানে নাটকটা মানেই ফ্রিতে দেখতে চাই। মানে আমি যখনই কাউকে বলি যে মানে সে মানে জিজ্ঞেসই করে না যে টিকিট, বলে আমার জন্য দুটো সিট রেখে দিবি, সিট রেখে দিবি মানে দুটো ফ্রিতে সিট রেখে দিবি, আমি এসে ঢুকবো আর কি, আর বসবো। মানে এই যে টিকিট না দিয়ে দেখা, আমার মনে হয় তার থেকে আমরা যদি মানে 50 টাকারও টিকিট বিক্রি করতে পারি, 25 টাকারও টিকিট বিক্রি করতে পারি, আমার মনে হয় সেইটা বিক্রি করে দেখানো উচিত। কারণ ফ্রিতে দেখালে কিন্তু আমার মনে হয় যে মানে এই যে ফ্রি 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 করে 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 আমাদের যে একটা অভ্যেস তৈরি করে দিয়েছি আমরা, যে ফ্রিতে নাটক দেখানো, এটা কিন্তু আমার মনে হয় যে একটা নাটকের মানে এইটাও আমাদের এই কারণেই আমরা কখনোই আর ওই থিয়েটার ইকোনমিটা কখনোই, মানে আমি এই শুধু এই বিষয়ে বলছি না, কল শোর বিষয়েও বলি আমি বলতে গিয়ে, যে কল শোতে এখন যেরকম এক্সপেকটেশন মাঝে মাঝে আমাকে অর্গানাইজাররা ফোন করে রাখে, এবং সেটা হলো যে তারা বলে যে আপনাদেরকে খুব ভালো খাবার দাবার দেওয়া হবে, তার মানে আপনাদেরকে শুধুই খুব ভালো খাবার দাবার দেওয়া হবে শোয়ের পরে, আর কিছুই দেওয়া হবে না। এইবার আমি নাই করি, না করি আমি, এই যে না যদি করি, তাহলে আরো 15টা 50টা দল আছে যারা কিন্তু হ্যাঁ বলে দেবে। মানে এরকম আছে বলেই কিন্তু এই ভাবনা চিন্তাটা যে মানে নাটকের দল একটা নাট্য উৎসব করছে, সেখানে আমরা নিজেদের প্রবলেম বুঝি, সমস্যা বুঝি, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু বাইরের যখন কোনো অর্গানাইজার মানে যারা একটা উৎসব করছে, তারা বাউল শিল্পীকে পয়সা দিচ্ছে, পাপেট্রি করতে আসছে পয়সা দিচ্ছে, সবাইকে মানে বাচ্চাদের নাটকগুলো যে আমাদের ডাকে বেশিরভাগ সময়তেই, যে সবাইকে পয়সা দিচ্ছে, শুধু নাটকের দল যে বলছে আপনাদের তো অনেকগুলো বাচ্চাদেরকে আমরা খুব ভালো খাওয়াবো, আমরা লাস্টে ভালো খাওয়াবো, লুচি তরকারি দেবো আর কি লাস্টে, তো ওটাই দেবো। তখন যখন বলতে যে আমার তো এতগুলো বাচ্চাকে নিয়ে আসতে হবে, নিয়ে যেতে হবে, অ্যাটলিস্ট যাতায়াতের খরচটা তো লাগবে, তারপরে আর ফোন আসে না, তারপরে অন্য কোথাও ফোন চলে যায়। এই সমস্যাগুলো মানে খুবই সমস্যা। মানে আমি একটা ভালো অবজারভেশন বলি, এটার মানে কিছু আশাবাদী কথাবার্তা বলি, সেটা হলো যে আমি দিল্লি গেছিলাম বাচ্চাদের নাটক নিয়ে, শাদিপুর নাটক উৎসবে। সেখানে একটা দারুণ জিনিস দেখেছি, যেখান থেকে আমরা নিজেরাও একটা ফেস্টিভ্যাল এবার ছোট বাচ্চাদের একটা উৎসব করছি ছোট করে, যেখানে আমরা বাচ্চাদের শেখাই কাশিয়ারাতে। সেখানে আমরা দেখলাম যে শুধু বাচ্চারাই দর্শক, আমরা যে নাটক দেখতে গেছি কোনো বড় মানে একটাও বড় দর্শক নেই, অর্গানাইজার 2-4 জন বাদ দিয়ে। এবং সেখানে বাচ্চারা প্রত্যেকে নিজেরা একা আসে এবং টিকিট কেটে নাটক দেখে। ওদের টিকিটের কোনো মানে ভ্যালুয়েশন করে না, যে মানে কেউ 5 টাকা দিচ্ছে, কেউ 10 টাকা দিচ্ছে, কিন্তু ওরা জানে যে 5 টাকা হলেও দিতে হবে বা 1 টাকা হলেও দিতে হবে। মানে ওরা সারা বছর পকেট মানি সেভ করে রাখে। তার মধ্যে একটি ছেলের সঙ্গে আমার কথা হয়েছে, মানে তার আগের দিন আমরা দেখতে গেছিলাম, গিয়ে আমি তো দেখে অবাক যে এত বাচ্চা নাটক দেখছে। তো একটি ছেলে খুব বদমাশ, খুব কমেন্ট পাস করছে, মানে ওরা রীতিমতো নাটক দেখতে প্রো আর কি, খুব কমেন্ট পাস করছে আর নাটকের মধ্যে ক্যা ফালতু নাটক লাইকে লেকে আয় হয়ে সব বলছে নাটকের মাঝখানে। তো ওকে রীতিমতো বকা টকা দেওয়া হয়েছে, দেওয়ার পরে শোয়ের পরে ওর সঙ্গে দেখা হয়েছে, বলছে আপ, তো আমাকে জিজ্ঞেস করছে আপ কौन है, बोला हमारा कल नाटक है देखने आना। ओ पर मुझे नहीं लगता है मुझे घुसने देंगे। बोला क्यों, आज बहुत बदमाशी की ना आज मैंने। तो आप मेरा नाम ये है, आप मेरा नाम बता देना तो मुझे शायद घुसने दे। তারপরে দিন দেখলাম একটা অন্যরকম সাজগোজ করে এসেছে, চুপচাপ ছিল আমাদের নাটকের দিন। তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে তোমরা এই নাটক দেখো বা কি করো। বলছে পুরা সাল हम लोग पॉकेट मनी सेव करके रखते हैं ना अंकल, उस मनी पैसे से हम लोग यहाँ टिकट खरीद के हर रोज नाटक देखते हैं। তো সারা বছর ওরা যে পয়সা পায় তার মধ্যে একটা নির্ধারিত টাকা ওরা রেখে দেয়, এটা 100 হোক 200 হোক, এখান থেকে 5 টাকা 10 টাকা দিয়ে দিয়ে নাটক দেখে। প্রতিটা বাচ্চা প্রথম শোতে 150 এবং পরের শো হচ্ছে 250, একটু বড় বাচ্চারা সেকেন্ড শোটা এসেছিল। এবং ওরা একটা শো মানে চলছে, তার মধ্যে যেহেতু এরকমই ব্ল্যাক বক্স, বাইরে আওয়াজ শোনা যাচ্ছে, তার মানে এখানে গান টান কিছু হলে বাইরের থেকে আওয়াজ আসছে, মানে বাইরের বাচ্চারা অলরেডি আগের শো লাইন দিয়ে দিয়েছে আর কি দেখার জন্য আর কি। এবং প্রত্যেকের কাছে তো আমরাও প্ল্যান করেছি যে আমাদের ওখানেও প্রচুর বাচ্চা আছে যারা শেখে, তো আমরা এবার ঠিক করেছি যে বাচ্চাদের জন্যই ফেস্টিভ্যালটা হবে, বাচ্চারাই দেখবে
এবং বাচ্চাদেরকে কিছু একটা টাকা, মানে 1 টাকা হোক 2 টাকা হোক, এই অভ্যেসটা যদি আমরা করাতে পারি, মানে ওরা এই অভ্যেসটা বাচ্চাদের করাচ্ছে, কিন্তু এই বয়স থেকে যে ফ্রিতে নাটক দেখা যায় না, কিছু একটা দিতে হয়। এবং বেশি দুষ্টুমি করলে, বদমাইশি করলে হল থেকে বার করে দেওয়া হয় এবং পরের দিন ঢুকতে দেওয়া হয় না। সেই ভয়তে ওরা আবার দুষ্টুমি করে না, কারণ জানে যে পরের দিন নাটক দেখতে দেওয়া হবে না। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। তো আমার মনে হয় যে আমি এখন অনেক বেশি বাচ্চাদের সঙ্গে কাজ করছি, অনেকদিন ধরেই করছি। আমি থিয়েটার মানে এই দল শুরু হওয়ার আগে থেকেই বাচ্চাদের সঙ্গে কাজ করছি, এবং আমার খুব মনে হয় যে যে পরের জেনারেশনটাকে যদি আমরা আরো থিয়েটার দেখাতে পারি, থিয়েটারের মূল্যটা বোঝাতে পারি, তাহলে হয়তো থিয়েটার ইকোনমি কি করে বাঁচবে আমি জানি না, থিয়েটারটা হয়তো বেঁচে থাকবে। এটা আমার একটা ভাবনা, চিন্তা, ধারণা। এই সমস্ত বিষয়গুলি অনেক স্ক্যাটার্ড ভাবনা চিন্তা ছিল, সেগুলো বলার চেষ্টা করলাম। আর যদি আর কারো কিছু বলার থাকে, আমি একটু ওপেন টু ইন্টারাকশন। আর একা কথা বলতে পারছি না, কেউ যদি কিছু বলতে চান। আরো কিছু বলার আছে? আরো কিছু বলার নেই। কনক্লুশন কি করব, এটাই বলবো যে আমাদেরকে সবাই মিলে, মানে আজকে অনেকে অনেক রকম ভাবে কাজ করছে, এটা একটা ভালো বিষয়, আমি দেখার চেষ্টা করছি। অনেকগুলো কলকাতায় অনেকগুলো কম বয়সী, মানে আমার থেকেও ছোট, মানে আমার পরের জেনারেশনও বলা যায়, তারাও নিজেরা স্পেস তৈরি করছে। শুধু কলকাতায় নয়, আমি দেখছি যে কলকাতার বাইরে জেলাতে এবং সারা রাজ্যে প্রচুর স্পেস তৈরি হচ্ছে। আমার মনে হয় এই জন্যই তৈরি হচ্ছে, আমরা কমিউনিটি ড্রিভেন থিয়েটারের কথা ভাবছি, যে কিভাবে আমাদের লোকালয়ে যারা আছে, অ্যাটলিস্ট মানে পুরো দেশ, পুরো শহর, পুরো জেলা তো পরে, আগে আমার বাড়ির পাশে যারা আছে তাদেরকে যদি এনে থিয়েটার দেখাতে পারি। আমার মনে হয় এরকম একটা চেষ্টা তারা করছে, একটা দর্শক তৈরি করার চেষ্টা করছে। আমিও একটা নতুন প্রজেক্ট শুরু করেছি সেরকমই, এটা হচ্ছে আমরা একটা ছোট আস্তানা তৈরি করেছি যেখানে নাটক করার, এবং আমি চাইছি, আমারও সেটাই ধারণা, যে সেখানে যদি কোথাও না দর্শক তৈরি করতে পারি, সেখানে যদি এরকম 200টা লোক তৈরি করতে পারি যারা ঘুরে ফিরে নাটক দেখতে আসবে, এবং আরো লোক নিয়ে আসবে নাটক দেখতে, হোপফুলি। আমার মনে হয় যে সেইটা একটা ভালো ইয়ে, যে এখানে শরণ্য একটা স্পেস তৈরি করেছে। আমার মনে হয় যে এই স্পেসগুলো আরো বেশি কাজ হওয়া উচিত। এই স্পেসটাতেও নিয়মিত কাজ হয় মোটামুটি, আরো অন্যান্য স্পেসগুলোতেও আরো কাজ হওয়া উচিত, আরো প্রচুর স্পেস তৈরি হওয়া উচিত, এবং আমার মনে হয় যে আরো অনেক ছোট ছোট জায়গা হওয়া উচিত যেখানে আমরা এরকম বসে নাটক করতে পারবো, নাটক দেখতে পারবো। এবং আমাদেরকেও, মানে আমাকেও ভাবতে হবে যে কিভাবে আমি একটা নাটক করেছি যেখানে আমার অনেক জিনিসপত্র কম লাগে, তো এরকম যেটা নিয়ে আমি ট্রাভেল করছি, ফাইনালি একটা নাটক ট্রাভেল করতে পারছি, যেটা লেটার্স, যে নাটকটি সব জায়গায় যাচ্ছে। তো আমিও চেষ্টা করছি খোঁজার যে কিভাবে অন্যান্য স্পেসে ইনভেট করে সেখানে নাটক করা যায়। আর আরেকটা আমার মনে হয় যে আমাদের বাইরেও থিয়েটার করার কথা ভাবতে হবে, মানে অডিটোরিয়ামের বাইরে, স্ট্রিট প্লে নয়, মানে বাইরে যেরকম ভাবে বাদল সরকার করেছিল, ওটা কিন্তু স্ট্রিট প্লে ছিল না, থার্ড থিয়েটারের সম্বন্ধে সবাই জানে, আরো অনেকেই করেছে, মানে হ্যাঁ, সাইট স্পেসিফিক থিয়েটার হচ্ছে না তা নয়, মানে হচ্ছে, এবং আরো বেশি হওয়া উচিত, এবং এই সাইট গুলোই আস্তে আস্তে আমার মনে হয় মানে থিয়েটারের পাইন ঠাকুর বাড়িতে হচ্ছে, কিন্তু মানে আরো হওয়া উচিত আমার মনে হয়, এবং অনেক এক্সিবিশন স্পেস গুলোতে হচ্ছে, গ্যালারি গুলোতে হচ্ছে। আমার মনে হয় যে সবসময় যে খুব প্রপার স্পেস দরকার তা নয়, স্পেসটাকে প্রপার করে নিতে হবে। আমি রিসেন্টলি চাঁদের হাট বলে একটা জায়গায় ঘুরে আসলাম, এখান থেকে একটু দূরে, কিন্তু মানে যাওয়া যায় আর কি, সরসুনাথ, খুব সুন্দর জায়গা। তো সেখানেও পারফরমেন্স দেখলাম। অনেকেই জানি না, আমরা হিন্দুস্তান পার্কে এতে এক্সপেরিমেন্টার বলে দুটো স্পেস আছে, বালিগঞ্জ 6 বালিগঞ্জ প্লেসে। আমি জানি না সেটা কতটা অ্যাক্সেসিবল, আমার অ্যাক্সেস গুলো জানা নেই, মানে দে শুড বিকাম অ্যাক্সেসিবল, আমার এটা মনে হয়, বা উই শুড ট্রাই অ্যান্ড টক অ্যাজ আ কমিউনিটি টু মেক দোজ স্পেসেস অ্যাক্সেসিবল। কারণ যদি আমি বলি যে সন্তোষপুরটা অনেক দূরে, তাহলে অ্যাটলিস্ট বালিগঞ্জে বা গড়িয়াহাটে এরকম স্পেস হওয়া উচিত যেখানে আমরা মানে যেখানে রেগুলারলি পারফর্ম করতে পারবো। হয়তো মনে হচ্ছে যে সন্তোষপুরটা একটু দূরে, সন্তোষপুরের জায়গায় যদি যাদবপুরে একটা স্পেস তৈরি হয় তাহলে মনে হয় ভালো হতো। তো আমার মনে হয় যে অনেক স্পেস আছে যেগুলো আর ওয়েটিং টু বি রিডিসকভার্ড, এবং
অনেক অর্গানাইজেশন চেষ্টা করছে, নাটকের বাইরেও অনেক অর্গানাইজেশন চেষ্টা করছে, জাস্ট দ্যাট আমার মনে হয় মেলবন্ধনগুলো নেই। এবং এই সব কিছু যদি একসঙ্গে আসতে পারে, আমার মনে হয় যে মানে থিয়েটার উইল সার্ভাইভ অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড নিউ ওয়েজ অফ সার্ভাইভিং। মানে আমারও ইচ্ছে করে যে সকালবেলা অন্য কিছু না করে সকাল থেকে যদি থিয়েটার করতে পারি, তাহলে যেই সময়টা আমি পাই না, মানে এখন যেটা হয় যে সকালবেলা কাজ করি, অফিস করি সকাল 10টা থেকে 5টা অবধি, 8টায় বেরোতে হয়, তো ওই সময়টা 6টা অবধি কিছু করতে পারি না, 8টা থেকে 6টা অবধি। 6টার পর থিয়েটার শুরু করি, রাত 1টায় গিয়ে দলের কাজ, মানে দলের সংগঠনের কাজ শেষ হয় রিহার্সালের পরে। 1টার পরে আর একটুও সময় থাকে না যে নতুন একটা বই পড়বো, নতুন একটা সিনেমা দেখবো। তো এই যে সময়গুলো পাই না, এতে তো কাজের মান, কোয়ালিটি এফেক্টেড হয়, পড়ে যায়। আমি যদি সেই সময়টা সকালবেলা পেতাম বা সকালবেলা নাটক করে বিকেলবেলা পেতাম, তাহলে অনেকটা সুবিধা হতো। তো আশা করি যে এরকম একটা সময় আসবে, যে সময় অ্যাটলিস্ট আমি না পারি, আমার পরের জেনারেশন বা আমার দলে যে ছেলেমেয়েরা কাজ করছে তারা সেই সুযোগটা যেন পায়, যে তারা সারাদিন এটা নিয়ে থাকতে পারে, যেভাবে বাইরে বিদেশে আর্টিস্টরা থাকে আর কি। আমি জানি না ওয়ে আউটটা কি, বাট আমাদেরকে মানে we have to find a way to become independent। মানে শুধু গভর্নমেন্টের সাপোর্ট নয়, আমার মনে হয় আরো কিছু অল্টারনেটিভ ওয়ে আমাদের বার করতে হবে। কারণ গভর্নমেন্ট কতদিন, কবে সাপোর্ট করবে, কবে বন্ধ করে দেবে আমরা জানি না, কতটা সাপোর্ট করবে কতদিন অবধি তাও জানি না। তো এটাই, এই বলি শেষ করি। একদম একটা অন্য কথা বলে শেষ করব, সেটা হচ্ছে 1946 বহুরূপী প্রতিষ্ঠা হলো। সৌমিত্র নামক এক ভদ্রলোক বললেন যে ভালোভাবে ভালো থিয়েটার করব, তার কারণ তার আগে তিনি ছিলেন গণনাট্য সংঘের একজন সদস্য। আমি বিশ্বাস করি সেটা যেই লোকই বলুক যে গ্রুপ থিয়েটার নয়, তার দর্শন অনুযায়ী সত্যি আমরা হয়তো আর গ্রুপ থিয়েটারের মধ্যে পড়ি না, কিন্তু টেকনিক্যালি কিন্তু গ্রুপ থিয়েটারই, কারণ আমাদের রেজিস্ট্রেশন আছে। তো আমি সেই গণনাট্য সংঘেরই একজন মানুষকে আজকে ডাকবো যে তার হাত দিয়ে গ্রুপ থিয়েটারের আরেক মানুষকে আমাদের তরফ থেকে কিছু উপহার তুলে